নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম ফুলপরি। লেখক আলপনা নাথ। গল্প পাঠে আমি সাধন ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প ফুলপরি। পত্রিকায় বাড়ি বিক্রি হইবে, এই বিজ্ঞাপনটা দেখেই এই বাড়িটা দেখতে এসেছিলেন কাকুমুনি। দেখেই এই বাড়িটা পছন্দ হয়ে গেল। এমন সুন্দর সাজানো গোছানো বাড়ি অনেক কম দামে পেয়ে দেরি না করে কিনে ফেললেন বাবা। মাঝখানে উঠোন আর 3 দিকে সারি সারি ঘর। ইংরেজি ইউ প্যাটার্নের ঘর। পূর্ব দিক খোলামেলা বলে সারাটা দিন সূর্যের আলো থাকে পুরো বাড়িতে। বারান্দাগুলি সুদৃশ্য গ্রিল দিয়ে ঘেরা। এক কোণে বাঁধানো কুয়ো, পরিষ্কার চকচকে জল, কাছাকাছি বাথরুম, একটু দূরে একটা নারকেল গাছ, প্রচুর নারকেল ঝুলছে গাছে। পুরো উঠোন জুড়ে রং বেরঙের বাহারি ফুলের গাছ, নানা রঙের চন্দ্রমল্লিকা আর ডালিয়ার বাগান। বাড়িটার দাম মাত্র 25 লক্ষ টাকা। অথচ এই অঞ্চলে এমন বাড়ি 30-40 লক্ষ টাকার কম হবে না। কি নেই এই বাড়িতে! ফলমূলের গাছ, ফুলের গাছ, পাশ দিয়ে বয়ে চলেছে জাটিঙ্গা নদী। মেন রোডটা একটু দূরে। গলির একদম শেষ মাথায় বাড়িটা যেন নিজের আভিজাত্যের দম্ভে সগর্বে দাঁড়িয়ে আছে। বাড়িটা মজবুত সুদৃশ্য পাঁচিল দিয়ে ঘেরা। এই বাড়িটা যাদের কাছ থেকে কেনা হয়েছে তারা এই পাড়াতে একটু দূরে অন্য একটা বাড়িতে থাকে, সেটাও মস্ত বড় বাড়ি। আমাদের এই বাড়িটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। বাড়িটা যারা তৈরি করেছেন তারা নিঃসন্দেহে ধনবান এবং উন্নত রুচির লোক। ঘরের প্রতিটি অংশে পরিচ্ছন্নতা ও সুরুচির ছাপ স্পষ্ট দেখা যায়। বাড়িটা আধুনিক ডিজাইনে তৈরি। সুদৃশ্য রুচিসম্মত এই বাড়িটার দাম সাধ্যের মধ্যেই ছিল। তাই দেরি না করে এই বাড়িটা কিনে আমরা সপরিবারে এখানে এসে পড়লাম। বাড়িটা সুরক্ষিত, পরিবেশটা ভালো, খুব কাছে কোনো ঘর বাড়ি নেই। এই বাড়ির সঙ্গে পাড়ার অন্য বাড়িগুলির বেশ কিছুটা দূরত্ব আছে। এই বাড়িতে কিছুদিন থাকার পর হঠাৎ করেই ওরা এই বাড়িটা বিক্রির সিদ্ধান্ত নেয়। কিন্তু এত সুন্দর সাজানো গোছানো বাড়িটা কেন বিক্রি করতে উদ্যোগ নিয়েছে তা কাউকে জানায়নি। যতবারই পাড়ার লোক এই প্রশ্ন করেছে ততবারই ওরা উত্তরটি এড়িয়ে গেছে। বিরাট একান্নবর্তী পরিবার ওদের, তবে এরা পাড়াতে কারোর সাথে মেলামেশা করে না। পথে ঘাটে কারোর সাথে দেখা হলে যেচে কথা বলে না। এ পাড়ার কিছু লোক আবার গায়ে পড়ে কথা বলে, এদের কৌতূহলটা কিছু বেশি। এই তো সেদিন বাবার সাথে বেরিয়েছিলাম বাজারে। হাড় জিরজিরে একটা লোক, ঢলঢলে আধময়লা শার্ট আর একটা গামছা পরনে, পান চিবোতে চিবোতে লোকটা আমাদের সামনে এসে দাঁড়ালো। কোথায় চললেন দাদা? বাজারে? সঙ্গে এটি আপনার পুত্র বুঝি? বেশ বেশ, আমার নাম কৃষ্ণধন দাস। ওই 2 বাড়ি ছেড়ে 3য় বাড়িটা আমার। গরিবের ঘরে একদিন পায়ের ধুলো দেবেন দাদা। আমাদেরও মাঝে মধ্যে ডাকবেন আপনার বাড়িতে। সবার সাথে পরিচয় থাকা উচিত। বাবার উত্তরের কোনো প্রত্যাশা না করেই একা একা কথাগুলি বলে চলল। সুযোগ পেলে আরও কিছুক্ষণ বক বক করত, কিন্তু আমাদের দেরি হচ্ছে বলে বাবা বললেন, ঠিক আছে ঠিক আছে, একদিন সবাইকে ডাকবো আমার বাড়িতে। এখন একটু তাড়া আছে, আর একদিন কথা হবে। সারা জীবন ভাড়া বাড়িতে বসবাস করার পর এবার নিজেদের বাড়িতে স্বাধীনভাবে বাস করার আনন্দে বাড়ির সবাই খুব খুশি। 2 কাকু সপরিবারে এখানে থাকবেন। সবাই মিলেই বাড়িটা কিনেছে। মোট 12 জন সদস্য আমাদের পরিবারে আছে। 1 মাস ধরে বাড়িতে আছি। আমাদের এতদিন কোনো সমস্যা হয়নি। আমরা এই বাড়িতে সুখেই আছি। আমার ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। বারান্দায় বসে পড়ি। একটা পড়ার টেবিল রাখা আছে, কিছু বইপত্র গুছিয়ে রেখেছি বারান্দার টেবিলে। সবাই এ সময় ঘুমিয়ে থাকে। যাতে কারো ঘুমের ব্যাঘাত না ঘটে তাই বারান্দায় লাইট জ্বালিয়ে আমি পড়তে বসি। ভোর 5টায় পড়তে বসেছি।
কেউ নেই চারপাশে। একটা চাদর গায়ে মাথায় জড়িয়ে রেখেছি যাতে ঠান্ডা বাতাস না লাগে। খুব মন দিয়ে পড়ছিলাম। হঠাৎ মনে হলো উঠোনে কেউ নুপুর পায়ে হেঁটে চলেছে। কয়েক পা হেঁটে একটু বিরতি নিয়ে আবার নুপুরের শব্দ। এক টানা নয়, একটু থেমে থেমে হাঁটছে কেউ। হঠাৎ একটা শীতল বাতাস বয়ে এসে আমার গায়ে লাগলো। আমার অন্তরাত্মায় স্পর্শ করে বইয়ের পাতা উড়িয়ে হঠাৎ করে সব নীরব হয়ে গেল। একটা ভৌতিক অনুভূতি জাগলো আমার মনে। ভয় ভয় করছিল। এবার মনে হলো টুক টুক করে ফুল পাড়ছে কেউ। এগোচ্ছে ফুল পাড়তে পাড়তে। তারপর একটানা অনেকক্ষণ সেই নুপুরের শব্দ শুনলাম। আমার ছোট বোন কুলি 7টার আগে তো উঠতেই চায় না। মিনি আর কাকুলি নুপুর পায়ে হাঁটছে এমন তো দেখিনি। 6টার আগে এবারে কেউ বিছানা থেকে নামবেই না। তাহলে ফুল পারবে কে? আমি শব্দটা শুনেও শুনলাম না। পড়তে শুরু করলাম আবার, কিন্তু আমার কৌতূহল দমাতে পারলাম না। হঠাৎ আমার আশেপাশে কারো উপস্থিতি অনুভব করলাম। কেউ যেন হেঁটে বেড়াচ্ছে উঠোনে। আমার গায়ে যেন কাটা দিল। একটা অদ্ভুত অনুভূতি আমাকে অমনোযোগী করে তুলল। পড়তে পারছি না। শব্দ অনুসরণ করে যখন পিছনে ফিরলাম তখন আমার চোখে আমি বিশ্বাস করতে পারলাম না। অপরূপ সুন্দরী এক কিশোরী মেয়ে, পরনে ফিনফিনি পাতলা উজ্জ্বল সাদা রঙের জামা। মিষ্টি চেহারার কচি লতার মতো কোমল একটা মেয়ে আপন মনিত হয়ে ফুলগুলি দেখছে। খ্রিস্টান মেয়েদের বিয়ের পোশাকের মতো পায়ের পাতা পর্যন্ত সাদা পোশাক। এলো চুলে দাঁড়িয়ে আপন মনে মেয়েটা ফুল দেখছিল। সাজি ভরা ফুল সুন্দরীর হাতে। চোখ ফেরাতে পারছি না ওই অপূর্ব সুন্দর মুখশ্রী থেকে। আমি যে স্তব্ধ হয়ে ওর দিকে তাকিয়ে আছি সেদিক ওর ভ্রুক্ষেপই করল না। ঘন কুয়াশা চারিদিকে। ও কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেল। আমি চিৎকার দিতে চাইলাম, কিন্তু ওবার মতো গো গো আওয়াজ বেরোলো আমার মুখ দিয়ে। চিৎকার দেবার শক্তিও পেলাম না। সকালে উঠে সবাই আমাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পেয়ে ঘরে নিয়ে যায়। চোখে মুখে জলের ছাপটা দেওয়ার পর আমার জ্ঞান ফিরে আসে। কি হয়েছিল সবাই জানতে চাইলে আমি কাউকে কিছু খুলে বললাম না। বারবার পিড়াপিড়িতে বাধ্য হয়ে বললাম, মাথা ঘুরে পড়ে গেছিলাম। কি হয়েছিল আমার কিছু মনে পড়ছে না। জ্ঞান ফিরে আসার পর থেকে ওই মেয়েটাকে ভুলতে পারছিলাম না। সর্বক্ষণ ওই সুন্দর মুখখানা চোখে ভাসে। তীব্র একটা আকর্ষণ অনুভব করতে থাকি আমি। ওকে বারবার দেখতে ইচ্ছা হচ্ছিল, কান্না পাচ্ছিল আমার। রাতে ঘুম ধরল না। এপাশ ওপাশ করতে থাকি আর বারবার ঘড়ির দিকে তাকাই। রাত দীর্ঘ থেকে দীর্ঘতর মনে হচ্ছিল। ভোর 4টা বাজতে না বাজতেই উঠে পড়ি। কি এক অমোঘ টান অনুভব করে বারান্দায় গিয়ে বসলাম। সূর্য তখনও ওঠেনি। ঘুটঘুটে অন্ধকার বাইরে। মন বসছে না পড়ায়। অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি ওই সুন্দরী মেয়েটার জন্য। প্রচন্ড ঠান্ডা লাগছিল আমার। বাইরে ঘন কুয়াশার ঠান্ডা বাতাস। সোয়েটারে গায়ে থাকা সত্ত্বেও আমি কাঁপছিলাম। ঘরে গিয়ে কম্বলটা নিয়ে এসে নিজেকে ঢেকে চেয়ারে বসে থাকি। ঝিঝি পোকার ডাক শুনতে থাকি। গা ছমছম করা ভয় এবং একই সাথে যার জন্য এত ভয় তার প্রতি তীব্র আকর্ষণ। এই দুয়ের টানাপোড়েন আমাকে বিধ্বস্ত করে রেখে দেয়। হাঁটু মুড়ে যোগধুবু হয়ে দুই হাতে হাঁটু দুটি বুকের সাথে জড়িয়ে চাপটে ধরে বসে থাকি। ভাবতে থাকি চারপাশে এত উঁচু প্রাচীর, সদর ফটকটা তালাবন্ধ। ওটা ডিঙিয়ে কেউ আসতে পারবে না। তাহলে ওই মেয়েটা কি করে উঠোনে এলো? কে ওই মেয়েটা? পাখিরা জেগেছে, কিচিরমিচির ডাকছে। দূরে কোথাও একটা মোরগ ডেকে উঠল। অন্ধকার পৃথিবীতে আলোর রশ্মি নিয়ে দিগন্ত রেখা ছোঁয়ার জন্য সূর্য ধীরে ধীরে ওপরে ওঠার প্রয়াস করছে।
রাতের ঘন অন্ধকার খুব ধীরে ধীরে আবছা হচ্ছে। পূর্ব দিগন্তে ফুটে উঠছে উষার আলো। আমার হঠাৎ কেমন একটা অন্যরকম অনুভূতি হলো। বুকের ভেতরে একটা আলোড়ন অনুভব করতে থাকি। কাটা কাটা দিয়ে উঠল। মনে হলো কেউ আমার ধারে কাছে এসে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে স্তব্ধ হয়ে আছি। খারাপ নিঃশ্বাস যেন আমার ঘাড়ে পড়ছে। সময়টা যেন থেমে আছে, থমথম করছে চারপাশটা। শুনতে পেলাম ফুল তোলার শব্দ। ঘাড় ঘুরিয়ে দেখি সে এসে গেছে। টুক টুক করে ফুল পেরে সাজি ভরে ফেলেছে। আমার বুকের ভেতরে ঠিক ঠিক করে যেন হাতুড়ি পেটানোর মতো শব্দ শুনতে পেলাম। চেয়ার থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কম্বলে পা জড়িয়ে চেয়ার সব উল্টে পড়ে গেলাম। না, সজ্ঞানেই ছিলাম। আগের দিনের মতো অজ্ঞান হইনি। সাবধানে আমি উঠে পড়ি। বারান্দা থেকে উঠোনে ছুটে যেতে চাইলাম, কিন্তু দরজাটা খুলে দুই হাতে দুটি পাল্লা ধরে অনেকটা সাহস সঞ্চয় করে দাঁড়িয়ে দেখি কেউ কোথাও নেই। যেখান থেকে ফুল তোলার শব্দ হচ্ছিল সেখানে গিয়ে দেখলাম সবকটি ফুল আছে প্রতিটি বোঁটায়, একটা ফুলও পারা হয়নি। অবাক হলাম, এটা কি করে সম্ভব হলো? মেয়েটা কোথায় গেল? একটু আগেও তো এখানে দেখেছি। আমি বাড়ির চারপাশ ঘুরে ওকে খুঁজতে থাকি। গেটটা তালা বন্ধ। বাইরে থেকে কেউ যেমন ঢুকতে পারার কথা নয়, তেমনি বাড়ি থেকে বাইরে যাবার কোনো উপায় নেই। তাহলে আমি কি দেখলাম? এখনো নেই বাড়ির ভেতরে, এটা আমি অনুভব করতে পারছি। ও যতক্ষণ থাকে আমি ততক্ষণ রোমাঞ্চিত থাকি। শরীরের একটা অস্থিরতা থাকে। এখন সেই অনুভূতি নেই। এর অর্থ ও চলে গেছে। বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে। বারান্দায় উল্টে পড়ে থাকা চেয়ার আর মাটিতে লুটিয়ে পড়ে থাকা কম্বল দেখে সবাই কৌতূহলী হয়। আমাকে খুঁজে বেড়ায় সবাই। আমার চোখে মুখের অবস্থা দেখে ওদের সন্দেহ হলো। কাকু জিজ্ঞেস করলেন, এই কি হয়েছে তোর? তোকে এমন লাগছে কেন? বলবি তো কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি। আমি প্রতিটা ফুল গাছ এক এক করে দেখছিলাম। গাছ থেকে একটাও ফুল পাড়ার কোনো চিহ্ন না পেয়ে আমি হতাশ হলাম। কাউকে কিছু বলতে পারলাম না। তৃতীয় দিনও একই দৃশ্য দেখলাম। আমি এই কদিনে নাওয়া খাওয়া ঘুম ছেড়ে দিলাম। সারাটা দিন ওই বারান্দায় বসে থাকি। কলেজে যাওয়া বন্ধ করে দিলাম। ওই মেয়েটা চিন্তা করতে করতে আমি অসুস্থ হয়ে পড়ি। জ্বরের ঘরে ওই মেয়েটার কথা বলতে থাকি। ঠাকুমা বললেন ডাক্তার দেখাতে। ডাক্তার জ্বর কমালেন ওষুধ দিয়ে। মনের রোগ তো কমল না। আমি সবসময় মন মরা হয়ে থাকি। কারো সাথে মিশতে পারি না। রোজ সবাইকে সতর্ক করে দিই যাতে কেউ একটা ফুলও না পারে। প্রতিদিন ফুলগুলি গুলে রাখি। পুজোর জন্যও ফুল তুলতে দিতাম না। কেউ ফুল তুলতে গেলে আমি খেপে যেতাম। রেগে মেগে তাকে তাড়িয়ে নিয়ে যেতাম। ফুল গাছগুলি সারাটা দিন আগলে রাখতাম। আমার মধ্যে সবাই একটা অস্বাভাবিকতা লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়ে। আমার এইসব ব্যবহার সবার দুশ্চিন্তার কারণ হয়ে উঠল। আমার মানসিক সমস্যা হচ্ছে ভেবে আমাকে মানসিক ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো। কাউন্সেলিং করার সময় আমার মুখ থেকে প্রকৃত সত্য কথা বের করে নিয়ে সেই মতো আমার চিকিৎসার ব্যবস্থা হলো। আমি ওর নাম দিয়েছিলাম ফুলপরি। ডাক্তার বললেন, দেখো, যা সুন্দর, যা পছন্দের, তা যে আমাদের নিজের করে পেতেই হবে এমন ভুল ধারণা করতে নেই। এই পৃথিবীর অনেক কিছুই তোমার ভালো লাগতে পারে। সব যে তোমার নাগালের মধ্যে থাকতে হবে তার তো কোনো মানে নেই। সব ভালো লাগার জিনিস কি তুমি আগলে রাখতে পারবে? চাঁদ সবার প্রিয়। দূর থেকে সবাই চাঁদের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। চাঁদকে নিজের করে কাছে পেতে চাওয়া সম্ভব কি? এইসব অবাস্তব চাওয়া। ফুলপরি তোমার মনের কল্পনা, বাস্তব সত্য নয়। বাস্তবে ফুলপরি বলে কেউ নেই। ও ফুল পেরে সাজি ভরে নিয়েছিল, অথচ বাস্তবে তুমি নিজেই দেখলে গাছ থেকে একটা ফুলও পাড়া হয়নি। তুমি পরপর 3 দিন যা দেখেছ
সবই তোমার কল্পনা ছিল, কিংবা তোমার স্বপ্ন ছিল সব। ডাক্তারবাবু আমাকে অনেক কথা বোঝালেন। সব কথার এমন যুক্তি ছিল যে ওনার সব কথা আমি মেনে নিয়ে একটা সুন্দর সুস্থ জীবন গড়ে তোলার প্রতিশ্রুতি দিলাম তাকে। ডাক্তারের চিকিৎসায় আমি কিছুদিনের মধ্যেই স্বাভাবিকভাবে সুস্থ হয়ে উঠেছিলাম। তবে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাড়ির লোকেরা সব ঘটনা শুনে বোঝালেন ফুলপুরি অশরীরী। এই বাড়িতে অশরীরী আত্মা ঘুরে বেড়ায়, এই জন্য এত সুন্দর বাড়িতে আগের মালিক পক্ষ থাকতে না পেরে ভয়ে বাইরে বিক্রি করে চলে গেছে। ফুলপুরি আমার কাছে এক রহস্য হয়েই রইল। আমি যা দেখেছি তা তো স্পষ্ট দেখেছি। আমার দেখার ভুল ছিল না। আমি ওকে ভুলতে পারি না। শান্ত, ধীর, স্থির মেয়েটা, ফুলের মতোই কোমল ও সুন্দর। না, ফুলপুরিকে আর দেখিনি। আমাকে এরপর থেকে ভোর রাতে বারান্দায় বসে পড়তে দেওয়া হতো না। তবে আমি যে মনে মনে ফুলপুরিকে ভালোবেসে ফেলেছিলাম, কথা অস্বীকার করতে পারবো না। আমার মনের কোণে আজও ফুলপুরির মুখটিকে আমি দেখতে পাই। আজ আমার গল্পের এখানেই সমাপ্ত বন্ধুরা। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থেকো।